হাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে লাইভে আছি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, মহাজন ঘোষণা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ানা রায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবর নাই আজ আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর অধ্যায় হিসাব, অধ্যায় পঞ্চম এর হিসাব। আর এই হিসাব অধ্যায়ের আজ আমার প্রথম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অধ্যায়ের যে প্রথম ক্লাসটি যদি তোমরা সুন্দরভাবে শোনো এবং লক্ষ্য করো, তাহলে এই অধ্যায়ের যত অঙ্ক আছে তোমরা অতি সহজে করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে নাম্বার 1, হিসাবের ধারণা। নাম্বার 2, হিসাবের ছক। নাম্বার 3, হিসাবের শ্রেণীবিন্যাস। এবং নাম্বার 4, ডেবিট ক্রেডিট নয়, ডেবিট ক্রেডিট নির্ণয়। তো আর দেরি নয়, চলো আমরা পর্যায়ক্রমে এই 4টা বিষয় নিয়ে আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব কাকে বলে? আমরা টুকিটাকি বিভিন্ন বিষয়ের হিসাব রাখি। যেমন তোমরা যখন একটা পিকনিক করবা বা কোনো একটা প্রোগ্রাম, বন্ধুদের মধ্যে কোনো একটা প্রোগ্রাম করবা, তখন তোমাদের মধ্যে কিন্তু একটা হিসাব নিকাশের বিষয়টা চলে আসে। একটা মুদি দোকানদারের দিকে লক্ষ্য করলে তার হিসাবের খাতা আছে, সেই হিসাবের খাতায় প্রতিদিনের লেনদেনগুলো সুস্পষ্ট অক্ষরে লিখে রাখে, ভবিষ্যতে যাতে এখান থেকে সে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে। তদ্রূপ হিসাব বিজ্ঞানের ভাষায় আমাদের হিসাব বলতে লেনদেনের ফলে যে সকল সৃষ্ট আয়, ব্যয়, দায়, সম্পদ, তাই না, কি আয়, ব্যয়, দায়, সম্পদ প্রভাবিত হবে তা নির্দিষ্ট ছকে দুতরফা দাখলা পদ্ধতির নিয়ম অনুযায়ী, আমি আবার বলতেছি, তার নির্দিষ্ট ছকে দুতরফা দাখলা পদ্ধতির নিয়ম অনুসারে লিপিবদ্ধ করার প্রক্রিয়াটাকে আছে হিসাব বলে। আর এই হিসাবের মাধ্যমে আমাদের প্রত্যেকটা খাতের আগমন এবং নির্গমন বা নিট পরিমাণ সম্পর্কে জানা যায়, যার মাধ্যমে আমরা অতি সহজে একটা কারবারের পূর্ণাঙ্গ আর্থিক অবস্থা নিরূপণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা হিসাব বুঝতে পারছি যে হিসাব হচ্ছে আমাদের সৃষ্ট লেনদেনের ফলে, তাই না, সৃষ্ট লেনদেনের ফলে বা প্রত্যেকটা লেনদেনে, ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে আমাদের অসংখ্য লেনদেন হয়। আর এই লেনদেনের ফলে সৃষ্ট যে সমস্ত আয়, ব্যয়, দায়, সম্পদ সৃষ্টি হয় তা একটা নির্দিষ্ট ছকে দুতরফা দাখলা পদ্ধতির নিয়ম অনুসারে লিপিবদ্ধ করা হচ্ছে আমাদের কি বলছে হিসাব। হিসাবের মাধ্যমে আমাদের যাবতীয় আর্থিক অবস্থা জানা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরেরটা আছে কি হিসাবের ছক। আমরা প্রধানত একটা হিসাবে দুটো পদ্ধতিতে যাবতীয় লেনদেনগুলো বা লিপিবদ্ধ করা হয়ে থাকে। হিসাবের ছকটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। 2 নাম্বার, হিসাবের ছক। তাহলে আমাদের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান দুটো ছকের মাধ্যমে কি করে হিসাবগুলো সংরক্ষণ করা যেতে পারে। প্রথমে আছে টি ছক। টি ছকটা আমি তোমাদের একটু এঁকে দেখাই। টি ছক অর্থাৎ একটা পেজকে সমান 2 ভাগে আমাদের ভাগ করতে হবে। প্রথমে আমরা লিখব তারিখ। প্রথমে কি লিখব? তারিখ। তারপর লিখব বিবরণ। বিবরণের ক্ষোভটা আমরা একটু বড় দেব। তারপর লিখব খতিয়ান পৃষ্ঠা, তারপর টাকা। এখানে কি আছে? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা,
টাকা, জাবেদা পৃষ্ঠা টাকা। এমনিভাবে আমাদের ডান পাশেও ঠিক তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা। আমাদের এখানে খতিয়ান পৃষ্ঠা না, অর্থাৎ হিসাব তো আমাদের একটা খতিয়ান বোঝায়, তাই খতিয়ান আমাদের কি লিখতে জাবেদা, আর জাবেদায় খতিয়ান পৃষ্ঠা। তাহলে আমাদের কি বলছে এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা, একই অবস্থায় তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা। হিসাবের এই পাশ থেকে আমরা বলি ডেবিট পাশ, আর এটা হচ্ছে আমাদের ক্রেডিট পাশ, ক্রেডিট সাইড। এটা হচ্ছে টিচক। তো আমাদের এখানে হিসাবের নাম বা শিরোনাম, প্রত্যেকটা হিসাবের নাম, যে হিসাব আমরা করব প্রত্যেকটা হিসাবের নাম আমাদের আলাদা আলাদাভাবে করতে হবে। হিসাবের যতগুলো আছে সেগুলো আলাদা করতে হবে, ব্যয় হিসাবের করতে হবে। এই বিভিন্ন প্রকার হিসাবের নামগুলো আমরা আলাদা আলাদা ভাবে করে হিসাবগুলো সংরক্ষণ করব। তারপর আরেকটা ছক আছে, যে ছকের নাম আছে চলমান যে ছক। সেই ছকটার নাম কি? চলমান জেড ছক। চলমান জেড ছকটা কিভাবে করে দেখি আমরা একটু। চলমান জেড ছক, এখানে হচ্ছে তারিখ। সর্বপ্রথম আমাদের কি দিতে হয়? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর একটা হচ্ছে জেড, ডেবিট জেড, ক্রেডিট জেড। আমরা একটু লিখি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড, ডেবিট জেড, ক্রেডিট জেড। এটা হচ্ছে আমাদের চলমান জেড ছকের মাধ্যমে। এখানে লিখতে হবে হিসাবের নাম, হিসাবের নাম। তাহলে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাবের ছকটা কিন্তু আমরা বুঝতে পারছি যে হিসাবের ছকটা আছে কি দুটো, একটা আছে টি ছক পদ্ধতি আর একটা আছে চলমান জেড ছক পদ্ধতি। টি ছক পদ্ধতিতে বাম পাশে যে কটা ঘর থাকবে, টাকার ঘর সহ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারিখ, ঠিক ডান পাশটা আমাদের একই অবস্থায় থাকবে। চলমান জেড ছকের আর টি ছকের ভিতরে কিন্তু ভিন্নতা আছে। চলমান জেড ছকটা আছে কি প্রতি তারিখে জেড প্রতি তারিখেই লিখতে হবে, অর্থাৎ প্রতিদিনের জেডটা প্রতিদিনেই করতে হয়, এক কথা। কিন্তু টি ছকের মাধ্যমে আমরা যখন হিসাবগুলো পোস্টিং করব, তখন পূর্ণাঙ্গ 1 তারিখ থেকে 31 বা 30 তারিখ পর্যন্ত যত লেনদেন থাকবে, লেনদেনগুলো পোস্টিং করে তারপর আমাদের জেড টানতে হয়। এই দুটোর ভিতর এটা হচ্ছে পার্থক্য, একটু মনে রাখবা। কি পার্থক্য আছে? টি ছকে আছে কি আমাদের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ মাসের শেষ তারিখ পর্যন্ত যত লেনদেন হবে সেই লেনদেনের হিসাবগুলো লিপিবদ্ধ করার পর তারপর জেড টানতে হয়। আর চলমান জেড ছক, আমাদের যে চলমান জেড ছকে আমরা এই যে দেখাচ্ছি, এই চলমান জেড ছকের হিসাবটা কিভাবে করতে হয়, যে প্রতিদিনের জেড প্রতিদিন টানতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এরপর আসি হিসাবের শ্রেণীবিন্যাস। তাহলে হিসাবের শ্রেণীবিন্যাস অর্থাৎ হিসাবকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে আমাদের সেটা একটু দেখার বিষয়। আমি তোমাদের এর আগের ক্লাসে হিসাবের সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে সেই সমীকরণটা একটু উত্থাপন করি তোমাদের, তাহলে হিসাবের শ্রেণীবিন্যাস করাইতে সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব সমীকরণটা একটু দেখি। হিসাব সমীকরণটা কিভাবে লেখে? A = L + E। আমি যদি বাংলায় লিখি লিখব হচ্ছে সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব।
তাহলে আমরা কি বুঝতে পারছি? মালিকানা সত্ত্ব। এই হিসাবকে আবার আরেকটু ভাবে লেখা যায় বর্ধিত রূপ হিসেবে। এটা হচ্ছে হিসাব মূল উপাদান তিনটা। বর্ধিত রূপ বা বর্ধিত রূপটা হয় সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উত্তোলন। তাহলে আমাদের কি হচ্ছে? হিসাব সমীকরণের মূল উপাদান তিনটে 1 2 3 এর বর্ধিত রূপটা দ্বারা এটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব সমীকরণকে লক্ষ্য করলে কয়েকটি হিসাব দেখতে পাবো। হিসাব সমীকরণকে লক্ষ্য করলে আমরা কয়টি হিসাব দেখতে পাবো? 1টা 2টো 3টে 4টে 5টা। এই উত্তোলন কোনো হিসাবের মধ্যে পড়ে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এটা হচ্ছে উত্তোলন হচ্ছে কি মালিকের উত্তোলন। এখানে আমরা লিখে দিতে পারি যে মালিকের উত্তোলন। আর মালিকের উত্তোলন কখনো হিসাবের মধ্যে পড়ে না। তাহলে হিসাবের সমীকরণ লক্ষ্য করলে আমরা হিসাবকে কয়টি শ্রেণীতে দেখতে পাচ্ছি? 5টি শ্রেণী, অর্থাৎ হিসাব 5টি শ্রেণীতে বিভক্ত। নাম্বার 1 সম্পদ হিসাব, 2 দায় হিসাব, 3 মূলধন হিসাব, 4 আয় হিসাব এবং 5 ব্যয় হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় আমরা হিসাব সমীকরণের মাধ্যমে হিসাবের শ্রেণীটা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। তো সর্বশেষ আরেকটা বিষয় আছে, যেটা আছে ডেবিট ক্রেডিট নির্ণয়। এইটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই হিসাবের অর্থাৎ হিসাবের শ্রেণী আর ডেবিট ক্রেডিট নির্ণয়, এটা তোমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। কারণ এই দুটো জানলে কিন্তু আমাদের 2-3টে অধ্যায়ের অঙ্ক, 2-3টে না, শুধু ম্যাক্সিমাম অঙ্কগুলোই কিন্তু এই দুটো জিনিসের উপর আমাদের ডিপেন্ডেন্ট করতে হয়। তাহলে আমরা আসি, এবার কি করব? ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয়। আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় আমাদের কি করতে হয়? এই হিসাব সমীকরণের যে হিসাবগুলো আছে শ্রেণী, তার উপর ভিত্তি করে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তাহলে আমরা এক এক করে করি। যেমন নাম্বার 1 সম্পদ। সম্পদ হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় কি? আমরা একটু এখানে লিখি, ডেবিট ক্রেডিট। অর্থাৎ এই সম্পদটা কি হলে ডেবিট সাইডে যাবে আর কি হলে ক্রেডিট সাইডে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পদ কারবারে আসলে অথবা কারবারে বৃদ্ধি পেলে আমাদের কি করতে হবে? সেটা সম্পদ ডেবিট হবে। হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। হ্রাস পেলে, যেমন মনে করো যে আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র একটা সম্পদ, আর ক্রয় করতেছে নগদ টাকা চলে আসছে, দুটোই কিন্তু সম্পদ। তাহলে আসবাবপত্র কারবারে বৃদ্ধি পাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আসবাবপত্র যেহেতু কারবারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই আসবাবপত্র কিন্তু সম্পদ ডেবিট হবে। আর নগদ টাকা কারবার থেকে চলে আসছে, হ্রাস পাচ্ছে, সেহেতু নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। এইভাবে আমাদের সিলেক্ট করতে হয় কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে। নাম্বার 2 সম্পদের পরে আসো দায়। দায় আমাদের লক্ষ্য করতে হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, এটা হচ্ছে বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। কিভাবে? মনে করো যে বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়? ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব হয়। এখানে পাওনাদার হিসাব কিন্তু দায়। তাহলে পাওনাদার আমাদের বৃদ্ধি পাচ্ছে, পণ্য যতই আমরা কিনছি ততই পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে বাকিতে। তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হচ্ছে আর ক্রয় হিসাব ডেবিট হচ্ছে। তারপর আমাদের 3 নাম্বার সম্পদ দায় আয় বা মালিকানা সত্ত্ব। প্রথমে দিই মালিকানা সত্ত্ব। মালিকের সত্ত্ব হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে
বৃদ্ধি পেলে ক্রেডিট। যেমন ধরো 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা যে শুরু করতেছি সেই 1 লক্ষ টাকা কার হচ্ছে? মালিকের। সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এই মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা এর আগে কিন্তু তোমাদের আয় ব্যয় দায় সম্পদ এইগুলো ভালোভাবে মুখস্থ করতে বলছিলাম, যে কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, কোনগুলো দায়, কোনগুলো সম্পদ, কোনগুলোকে মালিকানা সত্ত্ব বলে। তাহলে এখানে মূলধনটা কিন্তু আমাদের মালিকানা সত্ত্ব। মূলধন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, ক্রেডিট হ্রাস পেলে ডেবিট। নাম্বার 4, আয় হিসাব। আয়ের ক্ষেত্রে ঠিক আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। যেমন কমিশন প্রাপ্তি, তাহলে নগদান আর কমিশন হচ্ছে, কমিশন। তাহলে কমিশন আর নগদ, তাহলে নগদ টাকা পাচ্ছি, সম্পদ পাচ্ছি, আর কমিশন কিন্তু আমাদের আয়। তাহলে যত আমি কমিশন পাবো তত আমার কিন্তু আয় বৃদ্ধি পাবে। তাহলে কমিশন আয়, কমিশন হিসাব ক্রেডিট, আর নগদ সম্পদে বৃদ্ধি পাচ্ছে। আমরা সম্পদ বলতে পারছি না, আমরা আয় নিয়েই থাকি। কমিশন যেহেতু পাচ্ছি অর্থাৎ নগদে পাচ্ছি, তাহলে আমাদের আয়টা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এর জন্য কমিশন হিসাব ক্রেডিট আর নগদ হিসাব ডেবিট হয়। নাম্বার 5, ব্যয় হিসাব। ব্যয়ের ক্ষেত্রে কি? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় যত বৃদ্ধি পাবে ডেবিট, আর ব্যয় হ্রাস পেলে কি হচ্ছে? আমাদের ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সর্বশেষ ডেবিট ক্রেডিট এই 5টা হিসাবটা আমরা জানলাম, যে কোনটা বৃদ্ধি পেলে ডেবিট, কোনটা হ্রাস পেলে ক্রেডিট, কোনটা কি, এবং কিভাবে আমাদের সেটাকে নির্ণয় করতে হয়। আমরা এর পরের ক্লাসে কোনগুলোকে আয় হিসাব বলা হয়, কোনগুলোকে ব্যয় হিসাব বলা হয়, কোনগুলোকে মালিকানা সত্ত্ব, কোনগুলোকে সম্পদ দায়, এই নিয়ে আবার একটু আলোচনা করব। কারণ এইগুলো যদি আমরা সঠিকভাবে সিলেক্টেড না করতে পারি, যে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, তাহলে আমরা অতি সহজেই কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো না। ওইটা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো, তখনই আমরা এই ডেবিট ক্রেডিট অর্থাৎ জাবেদা ডেবিট ক্রেডিট করো, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কর সঠিক সমাধান করতে পারবো। আর জাবেদা যদি আমরা সঠিকভাবে নির্ণয় না করতে পারি, অর্থাৎ ডেবিট ক্রেডিট করে জাবেদা যদি না করতে পারি, তাহলে খতিয়ান করা যাবে না, খতিয়ান থেকে রেয়ামিলও করা যাবে না, রেয়ামিল থেকে আর্থিক অবস্থার বিবরণও করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা 4টা টপিকস নিয়ে আজকে আলোচনা করলাম। টপিকসগুলো কী ছিল? হিসাবের ধারণা, হিসাবের শ্রেণীবিন্যাস, আর হিসাবের ছক, এবং হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়। আমার মনে হয় তোমরা এই ক্লাসের মাধ্যমে এই 4টা টপিকস অর্থাৎ এই অধ্যায়ের অঙ্ক করার আগে যে বিষয়গুলো তোমাদের আলোচনা করতে হয় সেইগুলো তোমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছো। তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, আশা করি তাহলে তোমরা অতি সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। আগামী কালকে ঠিক এই টাইমে তোমাদের এই বিষয় নিয়ে আমি একটা অঙ্ক করাবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনায় আমি আজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।